নিবেদন করছেন 3 States Aviation Academy। আরোহী নিউজে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান নিউজ ভিউজে। আজকেও আমরা আলোচনা করব কৃষি বিল নিয়ে। দুটি বিল রাজ্যসভাতে পাশ হয়ে গিয়েছিল হইহট্টগোলের মধ্যেই এবং ধ্বনি ভোটে পাশ হয়ে গিয়েছিল। আজকেও আরেকটি অত্যাবশ্যকীয় পণ্য বিল, সেটিও পাশ হয়ে গিয়েছে, কার্যত বিনা বাধাতেই পাশ হয়ে গিয়েছে। কারণ বিরোধী রাজনৈতিক দলগুলি তারা ইতিমধ্যেই রাজ্যসভা বয়কট করেছে। যে 8 জন সাংসদকে বহিষ্কার করা হয়েছিল বা সাসপেন্ড করা হয়েছিল তাদেরকে সাসপেনশন তুলে নিতে হবে, এই দাবি করেছিলেন বিরোধী রাজনৈতিক দলগুলি। মূলত কংগ্রেসের তাদের নেতৃত্বেই তারা আজকে বয়কট করে রাজ্যসভা এবং বিরোধী শূন্য অবস্থাতেই কিন্তু এই অত্যাবশ্যকীয় পণ্য আইনটিও এই বিলটিও পাশ হয়ে যায়। ফলত চাল ডাল এই বিষয়গুলি কিন্তু এই শস্যগুলো আর থাকছে না অত্যাবশ্যকীয় পণ্য আইনের মধ্যে, এগুলি আর জরুরি পরিষেবার মধ্যে থাকছে না। ফলত যে কোনো সময় যে কেউ যত বেশি সংখ্যক মজুত করতে পারবে। সরকারের এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা থাকছে না, রাজ্য সরকারগুলোর থাকছে না। তবে হ্যাঁ, এখানে আরেকটা বিষয় বলার আছে যে কোথাও যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ হয়, অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ কোনো সময় যদি মহামারী বা খাদ্যাভাব তৈরি হয়, সরকার যদি মনে করে যে তাদের এক্ষেত্রে তাদের অধিকার বা তারা এই ব্যাপারে অত্যাবশ্যকীয় পণ্য আইন কার্যকর করবে, তখন করতে পারে এমন একটি সংস্থান রয়েছে। এই বিষয় নিয়েই মূলত আজকে আমরা আলোচনা করব, যার নাম আমরা রেখেছি কৃষি কথা। আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে শ্রমিক দাশগুপ্ত। শ্রমিক দা, স্বাগত আপনাকে। রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে কামরুজ্জামান চৌধুরী। কামরুজ্জামান দা, আপনাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। অতিথিদের সঙ্গে নিঃসন্দেহে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। কৃষি বিল 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল, যেটি ইতিমধ্যে লোকসভা রাজ্যসভাতে পাশ হয়ে গিয়েছে, আইন হওয়ার অপেক্ষায়, এবং এ নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি তারা একে একে পথে নামছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি কৃষক সংগঠন তারা রাষ্ট্রপতির কাছে দরবার করেছেন যাতে রাষ্ট্রপতি এতে সাইন না করেন, কিন্তু ভবিষ্যৎ বলবে। 25শে সেপ্টেম্বর ইতিমধ্যে পাঞ্জাব হরিয়ানা কৃষক সংগঠনগুলি তারা বন্ধেরও ডাক দিয়েছে। ভবিষ্যৎ বলবে এটি আইনে পরিণত হবে কি হবে না, কিন্তু তার আগে চর্চা চলছে, আরও হয়তো চর্চার প্রয়োজনীয়তাও রয়েছে। তবে আজ গোটা দিন ঠিক কি হলো একবার দেখাবো আপনাদের। কৃষি বিলের আঁচ এবার সংসদের বাইরেও। রাজ্যসভায় তুমুল হৈহুল্লোড়ের জেরে বরখাস্ত হন 8 জন সাংসদ। সাসপেনশনের প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে রাতভর ধর্নায় বসেন তারা। কৃষি বিলের প্রতিবাদে সংসদ ভবনের বাইরে সাংসদদের সারা রাত কাটানো সংসদের ইতিহাসে সত্যিই বেনজির ঘটনা। আরও চমকপ্রদ ঘটনা হলো যে ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্নায় বসেছিলেন সাংসদরা। তিনি সকাল সকাল সৌজন্য বিনিময়ে উপস্থিত হন বিক্ষুব্ধ সাংসদদের কাছে, যদিও সৌজন্যের চা পানের আহ্বান ফিরিয়ে দেন সাংসদরা। उपसभापति जी आए थे, हमने उनसे भी कहा कि उस दिन नियम कानून को ताक पर रख के किसान विरोधी बिल देश की संसद। ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং এর এই সৌজন্য বিনিময়ের প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধুমাত্র সংসদ ভবনের বাইরেই যে সৌজন্য দেখানো হলো তা নয়, সাংসদের বিক্ষোভের জেরে 6টি শস্যের কৃষি সহায়ক মূল্য বাড়ানোর ঘোষণাও করা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে ওই সিদ্ধান্ত হয়। সংসদে রবি শস্যের সহায়ক মূল্য বৃদ্ধির কথা ঘোষণা করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। বিরোধীদের দাবি, চাপে পড়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার। কৃষিমন্ত্রী জানান, মন্ত্রিসভায় 6 রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্তও হয়েছে। এর মধ্যে রয়েছে গম ও ছোলা। গমে প্রতি কুইন্টালে বাড়ানো হয়েছে 50 থেকে 1975 টাকা। সরকার বরাবরই বলে আসছে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য চালু থাকবে। বিরোধীদের প্রচারকে সুকৌশলে মিথ্যে প্রমাণ করে কৃষকদের কাছে কৌশলী বার্তা দিতেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে বিরোধী শূন্য অবস্থাতেই পাশ হয়ে গেল অত্যাবশ্যকীয় পণ্য বিল। এই আইনের আওতায় এখন চাল ডাল আলু পেঁয়াজ তেল ইত্যাদি খাদ্যশস্য অত্যাবশ্যকীয় পণ্যের বাইরে রাখা হলো। এর ফলে এই পণ্যগুলি এবার থেকে ইচ্ছে মতো মজুত করতে পারবেন ব্যবসায়ীরা। মজুত রাখার পাশাপাশি ইচ্ছে মতো দামে এগুলো বিক্রিও করা যাবে। এক এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে বিক্রিতে কোনো বাধা থাকলো না। এদিকে 3 দাবিতে সংসদে বাদল অধিবেশনে বয়কট করার ডাক দেন কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ। তিনি বলেন, বেসরকারি উদ্যোগে এমএসপির নিচে ফসল কেনা যাবে না। স্বামীনাথন কমিশনের নির্দেশ মতো এমএসপি নির্ধারণ করতে হবে। অন্যদিকে অত্যাবশ্যক পণ্য আইনের প্রত্যাহারের দাবি জানান তিনি। সংসদের সাসপেনশন অবিলম্বে ফিরিয়ে নেওয়ার দাবিও তিনি জানান। तो हमेशा जब कंसेंसस लिया जाता है तो जो मेजॉरिटी पार्टीज है उसका डिसीजन माना जाता है, जो कि नहीं माना गया।
और उसके जलते जो बिल हैं वो शोर शराबे में पास किया गया। राज्यसभा की हमेशा परंपरा रही है कि कोई भी कानून, कोई भी बिल शोर शराबे में पास नहीं किया जाता है, पारित नहीं किया जाता। लेकिन दुर्भाग्य से कि किसानों से संबंधित बिल, जिसमें करोड़ों किसानों के इंटरेस्ट है, वो क्लास बाय क्लास वोटिंग के बगैर पास हुआ। वो किसी अमेंडमेंट पर जो अपोजिशन ने दी थी बिल को सुधार करने के लिए या किसानों के हित में जो उन्होंने सलाह मशवरे और सजेशंस दिए थे, उन पे वोटिंग नहीं हुई। मैंने कोर्ट मेरे प्रीवियस कुलीग स्वर्गीय वरुण जेटली को किया कि उन्होंने कहा कि अगर डिवीजन के बगैर कोई बिल पास होता है तो वो गैर कानूनी होता है। কেন্দ্রীয় কৃষি বিলের প্রতিবাদে পথে নেমে পড়ল তৃণমূলের মহিলা কমিটি। মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভে সামিল হন তারা। সমাবেশে মঞ্চে উপস্থিত ছিলেন সিঙ্গু জমি আন্দোলন কৃষক পরিবারের সদস্যরা, উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা। এবং তার সঙ্গে বাজার, এগুলো কিন্তু দ্বিতীয় তালিকায় রয়েছে সংবিধানে। সুতরাং সেটা রাজ্যের এখতিয়ারভুক্ত। সেই অধিকারকে খর্ব করতে সংবিধানকে হত্যা করা হচ্ছে। নিয়ম নীতি যেটা সংসদের, তাকে হত্যা করা হচ্ছে। ইট ইজ এ সিম্পল মার্ডার, যার বিরুদ্ধে আমরা এখানে রাস্তায় নেমে সোচ্চার হচ্ছি। সাংসদের অভব্যতার প্রতিবাদে একদিনের অনশনের সিদ্ধান্ত নিয়েছেন হরিবংশ। বিরোধীদের চাপের মুখে ফেলতেই কি এই ব্যবস্থা, উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। প্রতিবেদন আপনাদের দেখালাম। এই কৃষি বিলের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলি তারা পথে নামতে শুরু করেছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এ রাজ্যের কথা যদি ধরি, এবং বামেরা তারাও পথে নামছেন এবং তাদের বক্তব্য যে সর্বনাশা এই বিল। আমি কামরুজ্জামান দা আপনার কাছে আসব। কেন মনে হচ্ছে যে সর্বনাশা এই বিল এবং অত্যাবশ্যকীয় পণ্য বিল যেটি, সেটিও কিন্তু আজকে রাজ্যসভাতে কার্যত বিনা বাধাতেই পাশ হয়ে গেছে? কিভাবে দেখছেন আপনি? দেখো ঋষিকেশ, প্রথমেই আমি আপনার দর্শক, তোমার যারা রয়েছেন দর্শক, ওনাদেরকেও বলি উদ্দেশ্য করে যে আমাদের দুর্ভাগ্য আজকে এমন একটা প্রধানমন্ত্রী, তিনি নিজেই জানেন না যে উনি দেশের প্রধানমন্ত্রী না গুজরাটের একটা রাজ্যের প্রধানমন্ত্রী। উনি কতটা উনার বাউন্ডারি রয়েছে সেটা উনি এখনো বুঝে উঠতে পারেননি। রাজ্যের প্রধানমন্ত্রী হয় নাকি? সেই কথাটাই আমি বলছি। যখন তুমি বুঝতে পারছো রাজ্যের প্রধানমন্ত্রী হয় না, কিন্তু আমাদের নরেন্দ্র মোদী সাহেব কি জানেন কি উনি দেশের প্রধানমন্ত্রী? কারণ দু তিনটা পয়েন্টই আমি বলে দিই, তুমি বুঝতে পারবে। আজকে এগ্রিকালচার হচ্ছে একটা স্টেট সাবজেক্ট, সেটা একটা স্টেট লিস্টে আইটেম 14, আইটেম 26, 28 এবং 66-র 2 স্টেট লিস্ট 2-র আন্ডারে এগ্রিকালচারটা পড়ে। কৃষিটা পুরো টোটালি স্টেটের উপরে পড়ে এবং স্টেট ডিসাইড করবে কীরকম কী হবে। সেন্টারের আওতাতে কি আসছে? প্রক্রুটমেন্ট মানে কতটা ও চাষির কাছ থেকে ও মালটা কিনবে এবং কত রেটে কিনবে। মিনিমাম সাপোর্ট প্রাইস একটা ডিক্লেয়ার করা হয়, সেটা স্টেট ওয়াইজ। এরা যেরকম 1750 না 1800 টাকা আমাদের বেঙ্গলে রয়েছে, সেই জায়গাটায় ঝাড়খণ্ড একটু বাড়িয়ে দিয়েছে। তো এই মিনিমাম সাপোর্ট প্রাইসের উপরেই চাষিরা বিক্রি করে মাল, কিন্তু এটা বাধ্যতামূলক নয় যে এই এমএসপিতেই বিক্রি করতে হবে। এমএসপি সবচেয়ে ন্যূনতম মিনিমাম সাপোর্ট প্রাইস, তার নিচে যেন চাষি বিক্রি না করে, তার জন্য একটা মন্ডি সিস্টেম দেওয়া আছে আমাদের। আমি এপিএমসি যেগুলো আছে মন্ডিগুলো রয়েছে, চাষিও যেন বঞ্চিত না হয়, তার জন্য একটা মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী তিনি এই জায়গাটায় দেখো মিথ্যাবাদী সরকার। কেন আমরা বলি বিলে কোথায় আছে মিনিমাম সাপোর্ট প্রাইস? বিলে তো নেই, মুখে বললে তো হবে না, টুইটারে টুইট করলে তো হবে না, তোমাকে বিলে আনতে হবে এই জিনিসটা যে মিনিমাম সাপোর্ট প্রাইসের নিচে বিক্রি করতে পারবে না। এবং তুমি আজকে যদি আমি গত বছরের এই পার্লামেন্টেই ডাটা যেটা গভর্নমেন্ট প্লেস করেছে সেটা আমি বলি, আজকে আমাদের পুরো ভারতবর্ষে প্রায় রাউন্ড অ্যাবাউট 70 থেকে 80 কোটি আমাদের চাষি রয়েছে। গতবার তুমি জানো মিনিমাম সাপোর্ট প্রাইসে কয়জন লোক কিনেছে মাল বিক্রি করেছে? 1,24,00,000 চাষিরাই মাত্র মাল বিক্রি করেছে, তাও কি শুধু চাল এবং গেহু সে বিক্রি করেছে অ্যারাউন্ড 44 লাখ চাষিরাই বিক্রি করতে পেরেছে মিনিমাম সাপোর্ট প্রাইস। উদাহরণের তোরে যখন বিহারটা 2006 সালে এই মন্ডিগুলো বন্ধ করে দিল, তখন তোমার দেখা যাচ্ছে যে বিহারে 2006-তে বন্ধ করলো, তখন ওরা মিনিমাম সাপোর্ট প্রাইস থাকা সত্ত্বেও চাষিরা
1000 টাকা কুইন্টালে চাল ডাল বিক্রি করে দিতে হচ্ছে, চালগুলো বিক্রি করে দিতে হচ্ছে, কারণ এতটা ওরা ডিস্ট্রেসড হয়ে গেছিল। আজকে কংগ্রেস, আমি তোমাকে এই জিনিসটা জানাতে আমার গর্বিত ফিল করছি, যখনই ম্যানিফেস্টো 2019 আমরা তৈরি করি, সেই ম্যানিফেস্টো কমিটিতেও আমি ছিলাম, আমাদের এআইসিসি ম্যানিফেস্টো কমিটিতে। সেখানে আমাদের এগ্রিকালচারের উপরে আমাদের খুব একটা উল্লেখযোগ্য একটা মানে বিষয়টা আছে, সেটা হচ্ছে লিবারালাইজেশন অফ এগ্রিকালচার। আমাদের একটা মেইন মুদ্রা ছিল এগ্রিকালচারের রিফর্মসের উপরে। সেখানে আমরা বলেছিলাম যে এই যে এপিএফসি অ্যাক্ট যেটা রয়েছে, যেটা মন্ডিগুলো ডিস্ট্রিবিউট করে, সেটাকে উইথড্র করতে হবে, কিন্তু এই মুহূর্তে উইথড্র করতে হবে না। আপনি আগে চাষির পাশে আপনি মার্কেটগুলো নিয়ে যান, হাজারে হাজারে মার্কেট তৈরি করুন যেখানে চাষিরা আসতে পারে। আজকে ধরো সেটাই তো বলা হচ্ছে, এখানেও তো বলা হচ্ছে যে চাষিরা তাদের যেমন যে শস্য তারা বিক্রি করতে পারবেন, ফসল বিক্রি করতে পারবেন, এবং সেক্ষেত্রে যে বেসরকারি সংস্থা তারাও কিন্তু তাদের কাছ থেকে কিনতে পারবেন। এই জায়গাতে আসবো আমি একটু শ্রমিকদের, এক সেকেন্ড আমি যেটা বলে দিই, সেই জায়গাটায় যখনই আজকে তুমি প্রাইভেটাইজেশনটা করতে চেষ্টা করছো, তোমার সরকারের উদ্দেশ্যটা এটা হচ্ছে এটা লিবারালাইজ করে দেওয়া। তো প্রাইভেট সেক্টর মানে হচ্ছে এগ্রিকালচারটা হচ্ছে প্রাইভেট সেক্টর, অ্যাবসলিউটলি, ওটাকে তুমি পরিণত করছো কর্পোরেট সেক্টরের দিকে। কিন্তু আজকে কি তোমার কোনো লাগাম আছে? তুমি কি এই বিলগুলোতে লেখা আছে কোনো জায়গাতেই যে তুমি মিনিমাম সাপোর্ট প্রাইসের নিচে কর্পোরেট সেক্টররা কিনতে পারবে না? বুঝতে পেরেছি, আমি শ্রমিকদের কাছে আসবো। কামরুজ্জামান দা, শ্রমিকদের কি বক্তব্য এক্ষেত্রে? যে কথা কংগ্রেস বা বিরোধী রাজনৈতিক দলগুলি বলছে যে এমএসপি এই কথাটি বা এই ন্যূনতম সহায়ক মূল্য সেটি কেন বিলে রাখা হলো না? কেন্দ্রীয় সরকার আশ্বাস দিচ্ছে, প্রধানমন্ত্রী আশ্বাস দিচ্ছেন, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তিনি আশ্বস্ত করছেন, তারপরেও সেটা কেন রিটেন থাকলো না? কংগ্রেসের বন্ধু যেগুলো বললেন, আমি কতগুলো দেখুন ওনার নিজের কথার মধ্যে কত দ্বিচারিতা ছিল। প্রথমত এমএসপিতে যেটা প্রকিওর করা হয়, এটা ডেফিনেটলি রেটটা সেন্ট্রাল গভর্নমেন্ট করে, কিন্তু এই যে বলছে যে 1 কোটি না কত কৃষক তারা নাকি কম বিক্রি করতে পেরেছিলেন, সেগুলো মানে এক্সিকিউট হয় কিন্তু স্টেট লেভেলে, রাজ্য সরকারের। এবং উনি বিহারের একটা উদাহরণ দিয়ে বলেছিলেন, বিহারে এরকমও হয়েছে যে আমার ন্যূনতম সহায়ক যে মূল্য তার নিচে কৃষকরা তাদের পণ্য বিক্রি করতে বাধ্য হয়েছিল। তার মানে এমএসপি থাকা ওই ন্যূনতম সহায়ক মূল্যতে কিন্তু কৃষকদের কোনো সুরাহা হয়নি। আজকে কর্পোরেট হলে কেন কমে হচ্ছে আগে থেকে না লাফিয়ে এটাকে আমাদেরকে ভাবতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আমার কিন্তু ন্যূনতম সহায়ক মূল্যের যে এই যে এপিএমসির যে মেকানিজমটা সেটা থাকছে, এর সাথে আর একটা অপশান দেওয়া হচ্ছে কৃষকদের যে তুমি কাউকে বেরো। দেখুন ঋষিকেশ, আমার মনে হয় যারা ভাবছেন যে আমাদের কৃষকরা এতটাই নির্বোধ যে তারা এমএসপিতে জানে যে এটা আমি সরকারকে বেচতে পারবো, অথচ প্রাইভেট পার্টিকে গিয়ে তার চেয়ে কম দামে বিক্রি করবে, তারা কৃষকদের নির্বোধ ভাবছে। আমাদের কৃষকরা অত নির্বোধ নয়। আমি জানি যে আমি এই প্রাইসটা আমি সরকারের থেকে পাবো 100 টাকা। কোনো সুস্থ মস্তিষ্কের লোক সেই পণ্যটাই আর একটা অন্য কাউকে নিশ্চয়ই 90 টাকায় বেচবে না, কারণ 100 টাকা তো আমার অ্যাসিওরড, আমি জানি এটা পাবো। আমি সেখানে বরঞ্চ কৃষক আমার আরো ভালো প্রাইসের জন্য বার্গেন করার মতো জায়গায় থাকবে। সুতরাং এটা একেবারেই একটা জাস্ট রাজনৈতিক কারণে বলতে হয়, বলছে যার মধ্যে দ্বিচারিতা আছে। নাম্বার 3, উনি বলছিলেন যে কৃষি নাকি, কিন্তু যখন ধরুন ফসল প্রচুর হবে, উদ্বৃত্ত হবে, তখন কি সেই বার্গেনিং করার জায়গা থাকবে? এক্স্যাক্টলি, এবার ওইটাই আমি বলছি। এই যে অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে তার মধ্যে একটা হচ্ছে কিন্তু যে আমার রাজ্যের কৃষক সে অন্য রাজ্যে বিক্রি করতে পারবে। আমরা এর আগে দেখেছি মহারাষ্ট্রের কৃষক, তাদের পেঁয়াজের ফলন অনেক বেশি হয়েছে, তারা পয়সা পায়নি বলে পচিয়ে দিচ্ছে, অথচ আমরা কলকাতায় কিন্তু অনেক বেশি দামে পেঁয়াজ কিনছি। তাহলে কৃষক যদি সেই সুবিধাটা পায় তাহলে তাকে ওই পেঁয়াজটা পচাতে হতো না, সে কিন্তু পশ্চিমবঙ্গে পাঠাতে পারতো, আর আমাদের কাছেও কিন্তু দামটা অনেক কম হতো। তো এইগুলো মাথায় রাখতে একটা বিষয় তো রয়েছে, কোথাও গিয়ে এই জায়গাটা যেমন রয়েছে, তেমন আমরা এটাও দেখেছি যে আমাদের রাজ্যে যখন ধরুন আলু বা অন্যান্য জিনিসের দাম প্রচন্ড বেড়ে যাচ্ছে, তখন রাজ্য সরকার সেখানে গিয়ে হস্তক্ষেপ করতে পারছে। রাজ্য সরকার বলতে পারছে যে না, তারা টাস্কফোর্স গঠন করছে বা রপ্তানি করতে দিচ্ছে না অন্য রাজ্যে, সেক্ষেত্রে আটকানো হচ্ছে যাতে তার রাজ্যের মানুষ একটু অন্তত সুরাহা পায়। কিন্তু এই বিলে তো সেই সংস্থানটাও তুলে নেওয়া হচ্ছে। প্লিজ আনবেন না, কারণ এখানে তো মানে রাজ্য সরকারের যে শাসক দলের প্রতিনিধি নেই, তাদের অবর্তমানে কিছু কটু মন্তব্য করা ঠিক হবে না। এই রাজ্য সরকারের গুদাম ঘরে এই আলুর যে দাম এত বেড়েছিল, রাজ্য সরকার গুদাম ঘরে তৃণমূলের নেতা বলছেন 1,27,000 মেট্রিক টন আলু মজুত রয়েছে। সেটা যদি বাজারে নামানো যেত তাহলে আলুর দাম 35 টাকা থেকে সোজা 22 টাকা চলে আসতো, কিন্তু এই রাজ্য সরকার করেনি। সুতরাং এই রাজ্য সরকার কি বলছে বা এই শাসক দল কি বলছে, এইগুলো খুব ইরেলেভেন্ট। আর আপনি যেটা বলছেন না যে টাস্কফোর্স,
অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে কি, মানে আমাদের রাজ্যে আমি এই রাজ্য সরকারকে বাদ দিয়েও বলি, আমি বলছি ইন জেনারেল যে নিয়মটা ছিল, যে আইনটা ছিল, তার মধ্যে তো রাজ্যগুলো এই বাঁধনটা রাখতে পারতো কোথাও গিয়ে, তো এখন তো সেই বাঁধন পেয়েছি আমরা, তাতে আমরা ফল কি পেয়েছি? শুনুন, একটা কথা আছে জানেন তো, আপনি খুব ভালো ইংরেজি জানেন, অথচ আপনি ইংরেজি লেখেন না, বলেন না, সুতরাং আপনার জানাটার কিন্তু কোনো মূল্যই নেই। ঠিক তেমনি একটা আইন আছে, অথচ শাসক মানে এখানকার সরকার যখন সেই আইনের বলে সাধারণ মানুষকে রিলিফটা দিতে পারে না, সে আইন থাকা না থাকা দুই সমান আমার কাছে। আজকে আপনি বলছেন যে এই টাস্ক ফোর্স বেসিক্যালি কি হয়, এগুলো তো হয় ফোরেরা দালালি করে। আজকে যে আলু আমরা 30 টাকায় কিনছি, আপনি কি মনে করেন কৃষক কত পাচ্ছে? 10 টাকা 12 টাকা, তার বেশি না। আর ওই 18 টাকার তো 75% চলে যাচ্ছে কালীঘাটে। কিন্তু তারপরেও এই অত্যাবশ্যকীয় পণ্য আইনটা যদি যেভাবে মানে এর যে একটা জায়গা যা ছিল, মজুত করার একটা যে ঊর্ধ্বসীমা ছিল, সেটাকে তুলে দেওয়ার ফলে, আমি আসবো এই নিয়মটাকে তুলে দেওয়ার ফলে কোথাও গিয়ে কি মজুতের পরিমাণটা আরো বাড়তে থাকবে এবং মজুতদারদের সংখ্যা, সেখানে বলা রয়েছে জরুরি পরিস্থিতিতে কিন্তু তখন এগুলোকে আবার আনা হবে, দুর্যোগ হোক, মহামারী হোক। এবার খরা, মনে করুন আজকে সাপোজ আমার এখানে খরা হলো, তাহলে আলুর উৎপাদনটা অনেক কমে যাবে, সেটা কিন্তু একটা জরুরি অবস্থা। তখন হয়তো আলুকে আবার নিয়ে আসবে কন্ট্রোলের আন্ডারে এনে, সেটাকে কিভাবে কন্ট্রোল করবে সেটা সেন্ট্রাল থেকে কন্ট্রোল করতে হবে, সেটাই বলতে চাইছেন বোধহয়। আমি এই জায়গাতেই আসবো যে যেখানে চাল ডাল আলু, লোকে তো, আমি বলছি যে একদম নিম্নবিত্ত যারা, বা আমরাও হয়তো কোনো সময় হয়তো অসুবিধা হচ্ছে, বিশেষ করে এই সময়ে দাঁড়িয়ে আমরা দেখছি আলুর দাম 35 টাকা 40 টাকা পর্যন্ত হয়ে যাচ্ছে। লোকে অন্তত আলু ভাত, আলু শুদ্ধ ভাত খেয়েও বেঁচে থাকতে চায়, অনেক যার সংস্থান নেই, কিন্তু সেটাও অত্যাবশ্যকীয় পণ্যের বাইরে চলে যাচ্ছে, ফলত এর দাম লাগাম ছাড়া হয়ে যাবে। আজকে যেটা 40 টাকা, সেটা যে আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়াবে আমরাও জানি না, সত্যি কল্পনার বাইরে। ফলত কোথাও গিয়ে কি সাধারণ ভোগান্তি বাড়তে চলেছে? আমি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, আমি কিছুতে, আমি জার্নালিস্ট ভিউতে আমি বলছি কথাটা। আজকে ধরুন আপনার আলু আছে 30 টাকা আলু কেজি আছে, বেঙ্গল একটা মেজর প্রডিউসিং স্টেট, পুরো ভারতবর্ষে আমরা সবাই জানি আলুর ক্ষেত্রে। ধরে নিলাম আমার একটা কোম্পানি আছে, আমি নাম নেব না কোনো কোম্পানির, আমি চিপস বানাই, এবিসি কোম্পানি আছে যে চিপস বানাই আমি, ঠিক আছে। আমার চাষিদের সঙ্গে আমার কন্ট্রাক্ট ফার্মিং হয়ে গেল, চাষি চাষ করার আগেই আমার সাথে এগ্রিমেন্টটা হয়ে গেল, ভাই তোমার যা চাষ হবে আমি তুলবো সব। শুনুন ওই জায়গাটা, এইবার এই কন্ট্রাক্ট ফার্মিং এর আন্ডারে চাষি কিন্তু লিগালি বাউন্ড আছে আমাকে এই মালটা বিক্রি করার জন্য, এটা তো ক্লিয়ার হয়ে গেছে এই কানুনে। যখন এই যে সেফগার্ডটা নেই, এবার ধরুন আলুর রেট আছে বাজারে 30 টাকা আছে, আমি কিন্তু সব আলুগুলো তুলে নিয়ে আমি বাইরের স্টেটে চলে যাচ্ছি। এবং সেকেন্ড যেটা খুব খারাপ কাজ করলো, এই প্রোডাক্টসগুলো সবকটা আলু, পেঁয়াজ, ডাল, এগুলো সব এসেনশিয়াল কমোডিটিস থেকে সরিয়ে দিল। এবার তার মানে এক্সপোর্টে কোনো বাধা নেই, কোনো স্টেটে ওটাকে ট্রান্সপোর্টেশন জায়গায় তো থাকছে না, কোনো জায়গা থাকছে না। তাহলে আমি কি করলাম, আলুগুলোকে আমি ভ্যালু অ্যাড করে এখান থেকে চিপসের মতন করে আমি বাইরের স্টেটে, বাইরের দেশে পাঠিয়ে দিলাম। এখানে কি ঋষিকেশ, তুমি আলু কিনতে গিয়ে বাজারে তখন আর পাবে? তুমি আলু কি করে পাচ্ছে? ওই কোম্পানিগুলো আজকে আলুগুলো কি করে পাচ্ছে? সেই ফোরেদের মাধ্যমে পাচ্ছে। কৃষক বঞ্চিত হচ্ছে। আপনি কিন্তু ওই চিপস কোম্পানিগুলোর প্রোডাকশন বন্ধ করতে পারছেন না আজকের ডেটে। আজকের ডেটেও কিন্তু তারা আলুগুলো নিয়ে যাচ্ছে এবং টন টন নিয়ে যাচ্ছে, তার ফায়দাকে তুলছে ওই ফোরেরা। ওই বেনিফিটটা ফোরেদের হাত থেকে শিফট করে কৃষকের হাতে দিচ্ছে। এটা তো আমি বলবো যে প্রত্যেকের এটাকে মানে স্বাগত জানানো উচিত। হ্যাঁ, স্বাগত জানাচ্ছি, লিবারালাইজেশনের স্বাগত জানাচ্ছি, তার সঙ্গে আফসোসও করছি যে আপনাদের সরকার কোনো একটা সিস্টেম তৈরি করতে পারলো না আজ অব্দি, যাতে কৃষকরাও বাঁচবে এবং যারা কনজিউমার তারাও বাঁচবে। আপনি আমাকে একটা জিনিস বলুন, আপনি আজকের ডেটে শ্রমিক দা, আজকের ডেটে কি পেঁয়াজের এক্সপোর্ট ব্যান্ড আছে কি না কান্ট্রিতে, আমাদের দেশে ব্যান্ড আছে কি না? ইয়েস অর নো বলুন না। আপনি আমাকে একটা জিনিস বলুন, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, তারপর স্পেন্সার, রিলায়েন্স, এই কর্পোরেটগুলো তো আজকাল এইসব ভেজিটেবল আলু পেঁয়াজ তোলে। আপনি একটা কৃষক দেখেছেন অভিযোগ জানাতে যে বলেছে আমাকে শোষণ করেছে বা আমি পয়সা পাইনি? হয়নি কিন্তু আজ পর্যন্ত। এটা একটা অমূলক, আমি বলবো যদি আশঙ্কা, যেটা আমার কংগ্রেসের পর্যন্ত হয়নি, আজ পর্যন্ত কিন্তু একটা আইন ছিল শ্রমিকদা, এর আইনের পরে আইন থেকে কিন্তু এই আইনের নামটা ভুল করছে, ওটা ভুল করছে। কৃষককে কর্পোরেট শোষণ করবে, তার সাথে এই যে অ্যামেন্ডমেন্ট গুলো আনা হয়েছে এর কোনো সম্পর্ক নেই। বেশ, একটা ছোট্ট বিরতিতে যাবো, আসবো শ্রমিকদা এবং কামরুজ্জামানদার কাছে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। নিঃসন্দেহে এই পরিসরে আলোচনা হয়তো আরো চালাতে হবে, আরো বোঝার জায়গা রয়েছে দর্শকদের এবং যারা কৃষক তাদেরকেও বোঝানোর দরকার।
পক্ষেরই, শাসক দল, বিরোধী রাজনৈতিক দল, তাদেরও কোথাও গিয়ে দায় রয়েছে, বিশেষ করে শাসক দলের। আমরা আসবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভিউজ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমাদের আজকে নিউজ ভিউজে আমরা আলোচনা করছি কৃষি কথা। জানার আমরা নাম রেখেছি কৃষি কথা, অর্থাৎ কৃষকদের স্বার্থে কৃষি নিয়ে যে কৃষি বিল ইতিমধ্যেই লোকসভার পরে রাজ্যসভাতেও পাশ হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকার তারা বলছেন কৃষক স্বার্থেই এই বিল, কারণ এর ফলে কৃষকদের তাদের কাছে তারা স্বাধীনতা পাবে, তারা তাদের মতন করে তাদের যে ফসল সেই ফসল বা সবজি তারা বিক্রি করতে পারবেন তাদের পছন্দ অনুযায়ী বিক্রি করছেন, যেখানে তারা ভালো রেট পাবেন সেই অনুযায়ী তারা বিক্রি করতে পারবেন। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলি তারা বলছেন যে না, এটা কালা কানুন হতে চলেছে, এতে কৃষক স্বার্থ তো নয়, কৃষক বিরোধী হতে চলেছে এই বিল। এমনকি সাধারণ মানুষেরও নাভিশ্বাস উঠবে। আমি শ্রমিকদের আপনার কাছে আসবো, যে বিষয়টা জানতে চাইবো যে এই যে অত্যাবশ্যকীয় পণ্য আইনের বাইরে রাখা হচ্ছে চাল, ডাল, আলু, এই সমস্ত বিষয়গুলোকে, ফলত এর দাম বা এই যে আরেকটা বিষয় রয়েছে যে মজুতদাররা যত খুশি মজুত করতে পারবেন,
কোথাও গিয়ে কি এতে আখেরে সাধারণ মানুষ মানে আমার আপনার মতন মানুষরাই বা কামরুজ্জামানদার মতন মানুষরাই সমস্যায় পড়বেন? কারণ মজুতদাররা তো মজুত করবেন, আমি খুব একদম সাধারণ ভাষাতেই জানতে চাইছি, বুঝতে চাইছি। মজুতদাররা মজুত করবেন, মজুত বাড়িয়েই যাবেন এবং তারা একটা ক্রাইসিস বাজারে তৈরি করার চেষ্টা করবেন। আপনি যেহেতু অর্থনীতিটাও ভালো বোঝেন, আমি আপনার কাছ থেকে এটাও পরিষ্কার হতে চাইবো, ক্রাইসিস তৈরি করবেন এবং তারপর যত খুশি দামে বিক্রি করবেন, আখেরে সাধারণ মানুষ আমাদের অসুবিধা হবে, তাই হবে নাকি? না, আপনাকে দু একটা জিনিস, এই যে যেরকম স্টক এক্সচেঞ্জ আছে না, কমোডিটি এক্সচেঞ্জ বলে একটা মার্কেট আছে অনলাইনে, সেখানে কিন্তু এই কৃষি পণ্যগুলো ট্রেডিং হয় এবং তাদের ক্লিয়ারিং সিস্টেমের জন্য কিন্তু প্রচুর কোল্ড স্টোরেজের ব্যবস্থা আছে, যে সুবিধাটা কিন্তু আমাদের এই ছোট কৃষকরা পায় না। এবং তারা কিন্তু কোল্ড স্টোরেজে তারা কিন্তু মজুত করছে, আপনি এতদিন পর্যন্ত জানতেনই না যে ওখানে মজুত হচ্ছে, এবং যার জন্য আপনি কখনো এই আশঙ্কাটাই করেননি ওই মজুতের জন্য দাম বাড়বে। দাম বাড়বে না, বরঞ্চ আমি বলতে পারি এটার আর একটা অন্য দিক দিয়ে আপনারা চিন্তা করুন। এই যে মনে করুন এবছরে আমার এখানে আলুর ধরা যাক যে প্রচুর বেশি ফলন হয়েছে, তাহলে যদি এই সিস্টেমগুলো না থাকে আমার কৃষকের কি হয়, দাম পায় না, কম দামে বেচতে হয়, অর্থাভাবে অনেককে আত্মহত্যা করতে হয়। আজকে যদি মনে করুন আমি একটা ক্লিয়ারিং এজেন্ট, আমি ওর থেকে নিলাম ওর দামে, ওই যে যেটা আমার কংগ্রেস বন্ধু ভাই বললো, আমি কর্পোরেট, তো আমাকে তো সে কম হোক ফলন আর বেশি হোক ফলন আমাকে ওই পয়সায় নিতেই হবে, তাহলে আমার কৃষক কিন্তু সুরক্ষিত হলো বেশি ফলন হওয়ার পরেও। এবার আমি নিয়ে যখন স্টোরে রাখলাম, তাহলে কিন্তু ওর ওই কৃষিজাত পণ্যটা পচে গেল, বেচতে পারলো না, আত্মহত্যা করতে হলো, এই পরিস্থিতিটা আসবে না। আর দেখুন, মজুত আমাদের প্রচুর জিনিস প্রচুর জায়গায় মজুত করে রাখা হয়, এই মজুত মানেই হোল্ডিং হবে, আর্টিফিশিয়াল ডিমান্ড ক্রিয়েট হবে, সেইগুলো এই মুহূর্তে আমার মনে হচ্ছে একটু অতিরিক্ত আমরা আশঙ্কা। আমি যদি খুব সংক্ষেপে ধরি, মানে আপনার কাছে একটা প্যারামিটার ছিল এতদিন ধরে, আমি একদম খুব এক্সাম্পল দিয়ে বলতে চাইছি যে ধরুন আমি 10 কেজি বেশি চাল আমি বাড়িতে মজুত রাখতে পারবো না, এটা কথার কথা, কিন্তু এখন থেকে এটা কেন্দ্রীয় সরকার একটা নিয়ম আছে, চাইলেই আমি বেশি করে চাল মজুত করে রাখতে পারবো না, কিন্তু এতদিন পর্যন্ত এটা ছিল, এবার সেই আইনটাই উঠে দেওয়া হলো, তাহলে আমি 10 কেজির জায়গায় আমি 100 মানে 1 কুইন্টাল পর্যন্ত, 1.5 কুইন্টাল, 10 কুইন্টাল পর্যন্ত রাখতে পারি। সেদিনকে একটি চ্যানেলে আমি একটা রিপোর্ট দেখছিলাম, দেখুন আজকে আমরা সরকারের নীতির অনেক রকম সমালোচনা করি, সেদিনই একটা দেখছিলাম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, এটা আমাদের কৃষকদের থেকে কিনে এনে ওরা বিক্রি করে এবং হোলসেল রেটে, এবং সেই রিপোর্ট ইনফ্যাক্ট আমিও জানি, আমার বেশ কিছু বন্ধুও ওই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে সস্তায় নেবে বলে ট্রেড লাইসেন্স নিয়ে করছে। এটা একজন, দুজন, 5 জন, 10 জন, সে একটা আইনের ফাঁক দিয়ে কিছু সুবিধা নেবে বলে আপনি টোটাল সিস্টেমটাকে সন্দেহ করতে পারেন না। আপনার যে কোনো জায়গায় আপনি যান, এখনো পর্যন্ত প্রচুর ক্ষেত্রে এই যে মজুত হচ্ছে, এই যে বলছি আলু, আমার সরকার নিজের হিমঘরে আলু মজুত করে রেখেছে, মার্কেটে ছাড়লো না, যার জন্য 35 টাকা 40 টাকায় আমাদের আলু কিনতে হচ্ছে। আপনি কি বলবেন বলুন, এর কোন জবাব আমাদের কাছে আছে? আপনার ফেলিয়ার, সিস্টেমের ফেলিয়ারের জন্য এগুলো হচ্ছে, এগুলো তো আইডেন্টিফাইড প্রবলেমস। এবার আপনি যখন বলুন, আমাদের প্রধানমন্ত্রী যখন 2014-তে এলেন, তখন উনি বলেছিলেন ইলেকশন ভাষণে বা ইলেকশনের জিতার পরও যে আমরা 2006-এর স্বামীনাথন কমিশন যে রিপোর্টটা দিয়েছিল সেটা আমরা ইন টোটো লাগু করব, কিন্তু আবার ওই বছরের লাস্টের দিকে ডিসেম্বর জানুয়ারি বোধহয় এরকম কিছু একটা ব্যাপার, সেই প্রধানমন্ত্রী আবার বললেন যে আমরা স্বামীনাথন কমিশন আমরা লাগু করতে পারবো না। ব্যর্থতা, উনি মানছেন তো এটা শ্রমিকদা? বলুন, আমি শুনছি, বলুন। স্বামীনাথন কমিশন যদি লাগু হতো, আমরা ইউপিএ সরকারের আমলে 2000 ইউপিএ 2-তে আমরা অনেক চেষ্টা করেছিলাম, এই ভারতীয় জনতা পার্টি আমাদেরকে পার্লামেন্টে পাস করতে দিল না। তার কারণ ওদের অনেক কিছু প্রবলেম ছিল, এটা না ওটা না, টালবাহানা, সেটা কিন্তু মজুদ আছে, আজকের ডেটেও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তখন ইউপিএ সরকার, যেহেতু একটা ডেমোক্রেটিক প্রসেসে আমরা বিশ্বাস করি, তখন আমরা এই বিলটাকে আমরা পোস্টপোন করে দিলাম। না, ওটা মনে করবেন না, ওটা আপনাদের নীতিপঙ্গুত্ব, কিন্তু আমরা আমি পয়েন্ট টু পয়েন্ট আছে, যেহেতু আমাদের সময়টা খুব কম, আমি একদম পয়েন্ট টু পয়েন্ট আনতে চাইছি বিষয়টাকে। আমি শ্রমিকদের যে কথা বললেন যে ছোট চাষিদের এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, বরং তারা লাভবান হবে, তারা বিক্রি করতে পারবে, সরাসরি মার্কেটে গিয়ে বিক্রি করতে পারবে বা এই ধরনের সংস্থাগুলোর কাছে বিক্রি করতে পারবে। তাতে আপনার কি মনে হয় যে এতে ছোট চাষিগুলো লাভবান হবে কি হবে না? ছোট চাষি কেন মানে বলতে কেন হাস্যকর বলছি কেন? ছোট চাষি মানে কি, যে একটা 2 বিঘা জমির উপরে চাষ করছে, সে হয়তো কয়েক বস্তা মানে তোমার চাল ডাল কিছু একটা জোগাড় করলো এই বছরটা, সে গিয়ে কি ওই কর্পোরেট, ধরে নাও আমারই কর্পোরেট কোম্পানি গিয়ে ওর কাছ থেকে কিনবে, না শ্রমিকদের মতন বড় চাষি যার কাছে গিয়ে আমি কয়েক হাজার টন মাল রেডি পেয়ে যাব, আমি ওর কাছ থেকে কিনবো?
না এবার আমি তুমি- বলি এটা- না, না, wait, সে আপনি কিনবে তো ছোট বললেন। চাষি, কারণ না। এই বড় কৃষক যারা তারা আছে আপনার পাঞ্জাব আর হরিয়ানাতে, এবং না, না, তাদের না, না, স্বার্থে না, না, না। লেগেছে বলেই শুনুন। আমাদের একজন মানে আইদার- এনডিএ শরীর সে পর্যন্ত আমাদের থেকে সমীর নিজেদেরকে সরিয়ে নিয়েছে। যাদের ব্যক্তিগত যারা বড় কৃষক, যারা নাকি এই রকম হোল্ডিং করে, এই যে কথাটা বারবার ঋষিকেশ বলছে, যারা বড় কৃষক যারা হোল্ডিং করে, আমি একজনের কথা বলছি, ওই পাঞ্জাবের দলের একজন নেতা যে হ্যাঁ ওই তো বলছি ওদের হ্যাঁ ওদের দলের একজন নেতা, তিনি এই কৃষকদের থেকে এফসিআই তে যে মালটা নেওয়া হয় টোটাল পাঞ্জাবটা কন্ট্রোল করেন। ওনার বছরে ইনকাম হয় 5,000 কোটি টাকা, ওনার স্বার্থে লেগেছে। সুতরাং ওনার দলের এমপি হয়তো বিরোধিতা করেছেন। আজকে মহারাষ্ট্রের যিনি নাকি আছেন এনসিপি নেতা, তার মেয়ে এই একই ব্যবসায় 1,000 কোটি টাকা তার বছরে ইনকাম হয়, তাদের স্বার্থে লাগবে। শ্রমিকরা এই বিলটা কিন্তু ওইটাই, বিল বা যে এই ছোট- আইনের, এটা এখনো আইনে পরিণত হয়নি, এই বিল পাশ হয়ে যাওয়ার ফলে আদৌ কি ছোট চাষিরা সেই জায়গাটা পাবে, তারা বেঁচে থাকতে ছোট পারবে, চাষিরাই পাবে। নাকি আবারও আমরা মহাজনী সেই ব্যবস্থাতে আজকে ফিরে যখন যাব? জিএসটি এসেছিল, এই বিরোধীরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছিল জিএসটি তে জিনিসের দাম বাড়বে। মানুষ অভিজ্ঞতার মাধ্যমে বুঝেছে জিএসটি তে জিনিসের দাম কমেছে, এবং সেই দামটা কমেছে বলেই পরোক্ষ করের রোজগারটা রাজ্য সরকারের কম হয় বলে রাজ্য সরকার বলে আমাদের ক্ষতিপূরণ দাও। তো বিরোধীরা রাজনৈতিক কারণে মানুষদের ভুল বলাচ্ছে। একটা জায়গা রয়েছে ক্ষতিপূরণ না, দিয়েছে। না না সেটা তো আবার অন্য ইস্যু একদিন আমি আলোচনা করব, কত ক্ষতিপূরণ দিয়েছে সরকারকে, সেটা কত দিয়ে কি হয়েছে সেগুলো। ক্ষতিপূরণ কিন্তু হয়েছে, না, না, ঋষিকেশ, এখনো পর্যন্ত বলে ঋষিকেশ, দিয়েছে। প্রশ্নটা তুমি আমাকে করলে, হ্যাঁ, please। উত্তরটা শ্রমিকদা দিচ্ছেন। যাই হোক, না, ওনারা আপনার কাছ তো থেকে উত্তর নিচ্ছি আমি। হ্যাঁ চেঁচামেচিটা করতে ওনাদের তো আর কোনো ইয়ে নেই, অজুহাত Point নেই। আসুন, point এ, please। পয়েন্টে আসছি আমি। যখনই এই যে উদাহরণটা দিলাম, আমি ছোট চাষি, কিন্তু ও বিক্রি করার জায়গা নেই, সেই জায়গাটায় যখনই বড় চাষিরা বিক্রি করবে গিয়ে বড় কোম্পানিকে বিক্রি করে দিল, মালগুলো কিন্তু মার্কেট থেকে উদ্ধার হয়ে গেল। সেই জায়গাটায় জিনিসপত্রের দাম মূল্যটা কোথায়, আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস তো ক্রিয়েট হয়েই যাচ্ছে মার্কেটে। এবং এই ছোট চাষি বাংলাতে ধরো বর্গাদার, এদের কি হবে? যারা কোনো জমির মালিক নয়, যারা চাষ করছে, এদের কি হবে? তাদের কি রেটের কি গ্যারান্টি রয়েছে? তাদের কি সুরক্ষা আইনের মধ্যে কোনো উল্লেখ আছে? হ্যাঁ নেই। আছে আছে। শ্রমিকদা, আমি আরেকবার বলবো আপনাকে, চুক্তিভিত্তিক যেটা হবে সেটা না, কৃষকদেরকে contract নিয়ে farming-এর করতে কথা হবে। বলছি না আমি, এটা এই contract বিলের farming মধ্যে আমি রয়েছে। বলছি না, বলা হয়েছে, আমি contract বলছি farming-এর বর্গাদারের কথা কথা বলছি, কন্ট্রাক্ট ফার্মিং বলছি না আমি। আর আমি আপনি বর্গাদারের বারবার কথা, বলছেন। বর্গাদারের কি সিকিউরিটি বড় দিয়েছেন এই বড় লাইনে? কৃষকরা এই বেনিফিটটা পেয়েছে, ওই বড় বড় আপনাদের কর্পোরেটকে বলা বিক্রি করা, মজুত করা, এইখানেই আমাদের ছোট চাষিরা প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে যেত। তারই সুরাহা হবে এই বিলের মাধ্যমে। না, কোথাও গিয়ে কি আমি শ্রমিকদা এবং কামরুজ্জামান দা দুজনের কাছ থেকে জানতে চাইবো যে অনেকেই আশঙ্কা করছেন কোথাও গিয়ে এই টেলিকম সংস্থাগুলোর মতনই বিষয়টা হবে, যে আখেরে আলটিমেটলি দুটো তিনটে সংস্থায় বেঁচে থাকবে, ছোট ছোট সংস্থাগুলো উধাও হয়ে যাবে বা মার্জ করতে বাধ্য হবে তারা। এখন যেই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, আমরা খুব চটজলদি বলতে বললে তিনটে নামই বলতে পারবো টেলিকম সংস্থা। ফলত এই কৃষিক্ষেত্রে বা আমরা নিঃসন্দেহে বিদেশি বিনিয়োগ বা বেসরকারি বিনিয়োগ আসবে, এটা নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার বুঝতে পেরেছে বা আসছেও, এটাকে মাথায় রেখে এই বিল পাস করানো। কোথাও গিয়ে এমন হতে চলেছে দুটো তিনটে সংস্থায় বেঁচে থাকবে, বাকি ছোট চাষি বা অন্যান্য যারা ঘাট ছোট চাষি আর কোম্পানি আলাদা যেটা হতে পারে। আমি আপনাকে ফোলাফুলি বলে দিচ্ছি আমার কর্পোরেটের অভিজ্ঞতা থেকে। হয়তো হ্যাঁ 10টা কোম্পানি হয়তো এই ব্যবসা শুরু করবে, আমি বলে দিচ্ছি 10টা কোম্পানি শুরু করবে, তার মধ্যে হয়তো 7টা কোম্পানি ঠিকমতো এই ব্যবসাটা করতে পারবে না, কিন্তু 3টে কোম্পানি যারা ওই যেরকম টেলিকমের কথা বলে 3টে কোম্পানি ভালো ব্যবসা করবে, কিন্তু যে কটা কোম্পানি থাকছে বা কটা কোম্পানি সাকসেসফুলি করতে পারছে, তার সাথে এই ক্ষুদ্র কৃষকের স্বার্থের কোনো রকম বিরোধ নেই। ক্ষুদ্র কৃষকদের থেকেই ওরা মাল কিনবে এবং তাতে ক্ষুদ্র কৃষকদেরই সুবিধা হবে। ক্ষুদ্র কৃষকরা কি আদৌ দাম পাবে? সাধারণ একদম মানুষ কি সমস্যায় পড়বে না? আমি তাদের প্রথমেই কৃষকদের আপনাকে চয়েস বললাম। কি কমে যাবে না? আমি আপনাকে কৃষকদের একটা চয়েস জিনিস কি না, কমে যাবে আমার না? শুনুন ভাই, একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। আমার কাছে বারবার একটা বলছি, আমি একজন ছোট কৃষক, আমার কাছে এমএসপির একটা প্রাইস আছে। তো আমার বাস্তব বুদ্ধি এটা আছে, আমি 100 টাকার বেশি যদি আমার সাথে কন্ট্রাক্ট, না তো আগে থেকে কন্ট্রাক্ট করবে, এরকম না যে লাস্ট মোমেন্টে এসে আমার থেকে মাল তুলে নেবে। আমার সাথে যখন কন্ট্রাক্ট করবে, আমি জানি সরকারের রেট হচ্ছে 100 টাকা, আমি তার সাথেই চুক্তি করব যে আমাকে 100 টাকার বেশি দেবে। কিন্তু এমএসপি এটাই তো বলছেন বিরোধীরা, এমএসপিটা বিলে নেই লেখা। না না, বিলে নেই, ওটা তো বলাই হচ্ছে যে ওই সিস্টেমের পাশাপাশি এটা প্যারালাল। তাহলে কি শ্রমিকরা এমএসপির জন্য আলাদা বিল নিয়ে আসবেন? আপনারা কি রেটগুলো ডিক্লেয়ার করবেন? নেই নেই নেই, আপনি একবার বিলটা পড়ে আসুন, তারপরে আমার সাথে পরিষ্কার বলা হচ্ছে। দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাই, একটু শুনি। দ্বিতীয় কথা আমি যেটা বলতে চাই, আজকে এমএসপি থাকা সত্ত্বেও
কৃষকরা কিন্তু শোষণ হচ্ছে ওদের। সেটা বলুন, আমরাও তো সেটাই বলছি। আরে শ্রমিকদা আমার কথাটা শেষ করতে বলুন। Please, please. 1750 টাকা 1800 টাকা যদি চালের দাম থাকে মিনিমাম সাপোর্ট প্রাইস বেঙ্গলেও, তারপরেও এই আজকে তৃণমূল সরকারের একটা কাটমানির একটা বিষয় তো আপনারা সবাই জানা আছে, তারপরেও চাষিরা কিন্তু 1100-1200 টাকায় বিক্রি করতে বাধ্য। কারণ যখনই মন্ডিতে যাচ্ছে, এগুলো হচ্ছে সিস্টেমের ল্যাপস। আগে সিস্টেমটাকে ঠিক করুন, তখন সংশোধন আনুন। আইন থেকেও যেখানে আইন মানা হচ্ছে না, তাহলে আইন থেকে লাভটা কি? না, শ্রমিকদের এবার বক্তব্য তো শুনুন, সেটাই অনেকটা। এবার শুনুন, যখনই এমএসপি শব্দটা আপনি এই নতুন আইন থেকে সরিয়ে দিচ্ছেন, তখন সরানো আরো হচ্ছে। ভয়ঙ্কর জায়গাতে চলে যাচ্ছে। কিরকম? তখন আজকে যদি একটা মিনিমাম সাপোর্ট আইনবদ্ধতা থাকে, তখন কি হবে, চাষিটা সেই রেটের নিচে বিক্রি করতে পারবে না। এবং এই যে মার্কেটিং কোম্পানি যেগুলো রয়েছে, যেগুলো চাল ডাল গম গিয়ে কিনবে গিয়ে চাষির কাছ থেকে, তারা কিন্তু এই এখন কি রেটের পারছে না বিক্রি করতে? বিক্রি তো করছে, বা আপনিই বলছেন বাধ্য হয়ে বিক্রি না। করতে এখানে হচ্ছে। দেখুন, কারণ আমি situation। অ্যাজ এ কংগ্রেসম্যান আমি বলছি, আমি ম্যানিফেস্টো কমিটিতে ছিলাম, আমরা লিবারালাইজেশনের 100% পক্ষে ছিলাম, কিন্তু যে সিস্টেমটা তৈরি করা ম্যানিফেস্টো নিয়ে আলোচনা করছি না। আমি যেটা বলছি, যে বিরোধিতার জায়গা থেকে আপনারা যে জায়গাটা বিরোধিতা করছেন, আমি বলছি যে এখন তো আইন আছে, এখনো পর্যন্ত এইটি আইনে পরিণত হয়নি, ফলত এখন আমরা ধরে নিতে পারি যে এমএসপি আইনে রয়েছে। ফলত এমএসপি আইনে থাকা সত্ত্বেও তো চাষি সে বাধ্য হচ্ছে এমএসপির নিচে বিক্রি করতে। আপনিই বলছেন বাধ্য হচ্ছে তো। ওটা হচ্ছে ডিস্ট্রেস সেল, না পারতে বিক্রি করা। তার কারণ অনেক কিছু লোনের বোঝা ওর মাথায় রয়েছে। তার জন্য এফেক্টিভ ভাবে সিস্টেমটা রেডি করুন। আপনি চাষির কাছে মার্কেটটা নিয়ে যান। আপনি এই নয় যে কর্পোরেট হাউসটাকে মার্কেটে দিয়ে দেন। দেখুন, পার্থক্য রয়েছে। মন্ডি একটা চাষির কাছে নিয়ে যাওয়া, পৌঁছতে পারে আমাদের না। ডিমান্ড যেটা রয়েছে, আমাদের ডিমান্ড হচ্ছে হাজারে হাজারে মন্ডি আপনি তৈরি করে দিন চাষির জন্য, যেখানে 1 কিলোমিটার 2 কিলোমিটার ডিস্টেন্সে গিয়ে একটা মন্ডি পাচ্ছে, ওর চাল ডাল গম বিক্রি করে দিয়ে। আমি এজ এ কর্পোরেট হাউস আমি চাষির কাছ থেকে কিনবো না, আমি কিনবো গিয়ে মান্ডি থেকে কিনবেন। ইয়েস, মানে আপনি বলছেন এই মান্ডিগুলো সরকারি দ্বারা কোথাও গিয়ে একটা নিয়ন্ত্রিত হোক আর কি। সেই জায়গাটায় আমি আজকে ধরুন, এখানে তো আমাদের আলু চাল মেইন আমাদের, কিন্তু আপনি মহারাষ্ট্রতে চলে যান, মহারাষ্ট্রতে কি আছে, কটন আছে। আপনি অন্য জায়গাতে চলে যান, আপনি গেহু রয়েছে। ব্যাপারটা হচ্ছে উনি যেটা বলছেন এটি রূপকথার গল্পের মতো শোনাচ্ছে। 60 বছর ওনারা রাজত্ব করেছেন, এবার আপনি 60 বছর আর 70 বছর গল্প চলে গেল। নাম্বার 1। নাম্বার 2, আমি আবার বলছি যেটা উনি নিজেই বললেন, যে এই যে আজকে কৃষকরা 1700 টাকার জিনিসটা 1100 টাকায় বেচছে, এই যে কাটমানি, এই যে ফোরেরা খাচ্ছে, এই সিস্টেম, এই বিল আসার পরে সেইটা উধাও হবে। এবং সেইখানে যাদের যাদের স্বার্থে ঘা লাগছে, তারাই কিন্তু এই বিলের বিরোধিতা করছে। তারা কিছু করতে পারছে না। এটা কিন্তু আর আমাদের যাবে লোকেরা না। এই পয়সাটা পায়, সেইটা মার যাবে বলেই তারা বিরোধিতা করছে। শ্রমিকদের সত্যি কি ফোরেরাজ মজুদদার এরা উদাও হবে নাকি আরো বাড়বে? কারণ ছোট ছোট চাষিরা তারা কি ডাইরেক্ট এই ধরনের কর্পোরেট সংস্থাগুলোর কাছে গিয়ে বিক্রি করতে পারবে? কর্পোরেট যখন ব্যবসা করে, কর্পোরেট আসবে তাদের কাছে? এক্স্যাক্টলি, তাদেরকে তো কারো মাধ্যমে আসতে হবে। না, কর্পোরেটের নিচের একটা টিম থাকে, হ্যাঁ, ওই যে আমরা বলি না সাপ্লাই চেইন, ওদের একটা পুরো সিস্টেমই আছে, যে এই যে জিনিসগুলো প্রক্রিয়া করা, ওদের আলাদা ডিভিশন থাকে, তারা সেটা ওইভাবে ম্যানেজ করবে। কি বলছেন? আমি বলছি যে শ্রমিক দ্বারা পুরো আইনটাকে বুঝতেই পারলো না জিনিসটা কি আছে, সেটা ওনার দোষ নয়। আমরা আইন বানালাম, আমরা বুঝলাম না। হ্যাঁ, যারা আইন বানিয়েছে তারাই আইন বানাবে। আপনার দর্শকই বলবে যে কে ভালো বলছে না বলছে। আমাদের একমাত্র প্রথম থেকে লাস্ট অব্দি একটাই আমাদের কংগ্রেসের নীতি বা কংগ্রেসের পলিসি, আপনারা মার্কেটটাকে, এগ্রিকালচার মার্কেট অত্যন্ত জরুরি লিবারালাইজ করুন। চাষিকে ওর আজাদি দিন, ও নিজের মতো যেভাবে চাষ করবে, কাকে বিক্রি করবে, ও নিজে করুন। আপনি মন্ডি, হাজারো হাজারো মন্ডি তৈরি করে দিন ওকে, ও ওখানে এসে বিক্রি করবে 1 কিলোমিটার। আমি যদি খুব সংক্ষেপে বুঝতে চাইছি যেটা আপনার কাছ থেকে, যে কোথাও গিয়ে আপনারা চাইছেন যে সরকারি একটা নিয়ন্ত্রণ থাকুক, যেটা এই বিলে নেই। শ্রমিকরা এইটা কোথাও আপত্তি আছে যে যদি সরকারি একটা নিয়ন্ত্রণ থাকে? ওই যে বললাম যে একটা কৃষক সে স্বাধীনভাবে তার শস্য, তার ফসল সে বিক্রি করবে, আমরা এতে নিশ্চিত। আমি কেন নিয়ন্ত্রণ করব? আমি অন্য কোনো প্রোডাক্টের ব্যাপারে করি না। আমার যত নিয়ম কানুন এই গরিব কৃষকদের জন্য, তাদেরকে আমি আটকে রাখবো? 70 বছর ধরে এই অত্যাচার হয়েছে কৃষকদের উপর। যারা এত কৃষক দরদি বলে, যারা এত বলে যে আমরা কৃষকের কথা চিন্তা করি, আজকে আপনি আমাকে একটা জিনিস বলুন তো, এই যে সুপার মার্কেটগুলো আছে, আপনি কোথাও গিয়ে 1 পয়সা দরাদরি করি না, যা লেখা থাকে তাই কিনি। আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো কৃষকের কাছে যখন আমরা শাকটা কিনতে যাই, ও সে শাকটাকে বলতে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। কিন্তু এটাও ঠিক, দিনের শেষে যখন দেশের জিডিপি -23.9, তখন কিন্তু এই কৃষি ক্ষেত্রের জিডিপি যথেষ্ট ভালো, এবং তখন কিন্তু এই বিল পাস হয়নি।
ফলত কৃষকদের অর্থাৎ আমাদের কৃষি নির্ভর দেশ এবং তারা যেভাবে উৎপাদন করে থাকে আমরা সত্যি তাদের কাছে ঋণী। তারা ফসলটা ফলান বলে আমি আপনি ঘরে বসে খেতে পাচ্ছি, কিন্তু আগামী দিনে এই অত্যাবশ্যকীয় পণ্য আইনের বাইরে চলে যাওয়ার ফলে সেটা দাম কি বাড়বে কি কমবে, এবং যেটা বিরোধী রাজনৈতিক দলগুলি আপনার ওখানে সংশয় হচ্ছে আমার পকেটে সাধারণ মানুষের নিঃসন্দেহে এইখানে কিন্তু আপনাদের একেবারে আমি তো সাধারণ মানুষ তো সাধারণ মানুষ কৃষকের আঙ্গেলে বলছেন না আমার নিজের পকেটের কথা বলছেন। দুটো তো আমাকে তো ভাবতে হবে সাধারণ মানুষ কৃষক যেমন রয়েছে শ্রমিক দা, ওইটা যদি আমার পকেটের কথা বলে হ্যাঁ এইবারে আসুন ওইভাবে কৃষকের স্বার্থ কৃষক সুরক্ষিত। এবার আমার কৃষকের স্বার্থ বাঁচবে, আমার স্বার্থ বাঁচবে, আপনার স্বার্থ বাঁচবে, হবে কিনা সেটাও নিশ্চয়ই সরকার একদমই। যদি একটা ফসলের দাম বেড়ে যায় তাহলে তো আমার আপনার আমরা যদি যে আলুটা 100 টাকায় যদি আমাকে হতে মানে আমি চাই না এই ধরনের কোনোদিন দেখতে হোক দিন যে আমি আলু কিনবো 200 টাকা কেজি বা 100 টাকা কেজি, আশা করবো কোনোদিন যেন এই ধরনের জিনিস না আসে, এবং যেটা এখন চলছে 35 টাকা কেজি আলু সেটাও যেন না হয়। কারণ আলু কৃষক পান, অন্তত কৃষক যে দামে বিক্রি করেন 10 থেকে 12 টাকা কেজি দরে, 10 থেকে 12 টাকা কেজি দরে, আমার মনে হয় সেটা বোধহয় সবাইকে দেখা উচিত, এবং সরকারি ইন্টারভেনশন বা সরকারি নিয়ন্ত্রণ থাকা উচিত কি না উচিত, থাকলে কি হবে সেটা দেখে এসেছি আমরা, না থাকলে কি হবে সেটা বোধহয় দেখতে হবে ভবিষ্যতে। আমরা আশা করব যে এতে কৃষক সমাজ তারা সুবিচার পাবে, সাধারণ মানুষও সুবিচার পাবে। শ্রমিক দা এবং কামরুজ্জামান দা, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। নিঃসন্দেহে এ নিয়ে আরও আলোচনাও করতে হবে। আপনাদের নজর থাকুক আরোহী নিউজে। নিউজ ভিউজ নিবেদন করলেন থ্রি স্টেটস এভিয়েশন একাডেমি।